ঘরে কি নতুন বা পুরনো ছাতা আছে? ছাতা নিয়ে কিন্তু আজকে অসাধারণ একটা আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার সাথে থাকবে কিন্তু আরও কিছু জানা অজানা তোমাদের জন্য প্রয়োজনীয় কিচেন টিপস। আশা করব টিপসগুলো আমার বন্ধুদের খুবই ভালো লাগবে। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য প্রথম কি টিপস থাকছে সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো চলো আজকে আমার প্রথম টিপস। বন্ধুরা দেখো, আমরা যখন এরকম মাছ কেটে রাখি তখন দেখা যায় অনেক সময় কিন্তু মাছটা কেটে রাখার ফলে কিন্তু মাছটা একটু নরম হয়ে যায়। বা ধরো আমরা 1 থেকে 1.5 ঘন্টা পরে রান্না করব, আমরা কিন্তু আর ফ্রিজে মাছটাকে তুলে রাখবো না। তো সেই ক্ষেত্রে ধরো যদি তোমার 1 থেকে 1.5 ঘন্টা রাখা হয় গরমের সময়, তাহলে দেখবে মাছটা কিন্তু একবারেই নেতিয়ে যায় বা গন্ধও কিন্তু ছড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে বন্ধুরা ফ্রিজে না রেখে একটু সময়ের জন্য কি করে তোমরা মাছটাকে রেখে দেবে এমনিতেই না ভেজে, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো, মাছটা কাটার পরে তোমরা হালকা একটু লবণ এইভাবে মাছটাতে মাখিয়ে দেবে। তারপরে যদি মাছটাকে লবণটা মাখানোর পরে তোমরা যদি মাছটা 2 ঘন্টা বা 3 ঘন্টা পরেও যদি রান্না করো ফ্রিজে না রেখে, তাহলেও দেখবে যে মাছটা একেবারেই নষ্ট হবে না। আর কিন্তু মাছটা কোনোভাবেই তোমার নেতিয়ে যাওয়ারও কিন্তু কোনোরকম কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে কিন্তু হালকা একটু লবণ মাখিয়ে তোমরা কিন্তু রেখে দিতে পারো। তারপরে তোমাদের সময় মতো কিন্তু তোমরা মাছটাকে রান্না করে নিতে পারো। তো আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও উপকারে আসবে। তো বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু অলরেডি অনেক টিপস দেওয়া আছে, তোমরা যদি চাও সেই টিপসগুলো দেখে নিতে পারো, ভালো লাগবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। এবারে টিপসটা হবে বন্ধুরা এই যে কাঁচা কুমড়ো নিয়ে। দেখো, এটা কাঁচা না, আধা পাকা কুমড়ো। তো অনেক দিনই হয়েছিল হচ্ছে তোমার 2 থেকে 3 দিনের মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম কুমড়োটা। তো অনেক সময় দেখবে যে যখন আমরা কুমড়োটা ভাজি করি, যখন আমরা কুচি কুচি করে কুমড়োটা কাটি ভাজি করতে গেলে কিন্তু দেখবে একেবারে কিন্তু গলে যায়, বা হচ্ছে ভাজিটা কিন্তু ঠিক মতো হচ্ছে না, ওইদিকে কিন্তু কুমড়োটা একেবারে কড়াইতে লেগে একেবারে গলে যায়। তো সেইভাবে আমি এখন তোমাদেরকে দেখাবো যে তোমরা কীভাবে কুমড়োটা ভাজি করবে, তাহলে কিন্তু তোমাদের কুমড়ো ভাজিটাও তাড়াতাড়ি হয়ে যাবে, গ্যাস খরচটাও কম হবে, আর খেতেও ভালো লাগবে, কোনোভাবে কিন্তু নেতিয়েও যাবে না। তো এখানে দেখো আমি কিন্তু কুমড়োটাকে দেখো টাক টাক করে কেটে নিচ্ছি। টাক টাক বলতে দেখো একটু বড় বড় সাইজের করে কিন্তু কেটে নিচ্ছি। এটা কিন্তু তেলে দিয়ে কড়াইতে যদি আমি ঢেকে দিই তাহলে কিন্তু এটা অলরেডি হয়ে যাবে বা গলে যাবে, কোনো রকম কোনো খারাপ অবস্থা হবে না। আর অনেক সময় আমি নিজেই দেখেছি জানো তো, যে কুমড়োটা যখন আমি এর থেকেও ছোট ছোট করে কুচি করে যখন আলুর মতো কুচি করে যখন আমি রান্না করি না, তখন কিন্তু তোমার কুমড়োটা একেবারে গলে সেদ্ধ হয়ে একাকার অবস্থা হয়ে যায়। কিন্তু আমি এরকম করেও কিন্তু ভাজি করে দেখেছি, এরকম করে ভাজি করলে কিন্তু আরও সুন্দর হয়, একেবারে তোমার ভাজিটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু সুস্বাদু হবে। তো এখানে দেখো আমি একটু লবণ আর একটু হলুদ কিন্তু এখানে মাখিয়ে দিচ্ছি, যাতে আমার পরবর্তীতে ভাজি করতে কিন্তু কোনো রকম সমস্যা হয় না। আমরা যে হয় না বেগুন ভাজি করি যেরকম টাক টাক করে, তো সেইভাবে কিন্তু ভাজিটা করে নিতে হবে। এইভাবে তোমরা একটু ঢাকা দিয়ে ভাজি করে নেবে, দেখবে অনেক সুন্দর ভাজি হয়ে যাবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, এই যে তেল, আমার ঘরে কিন্তু এই তেলটা অনেক দিন থেকেই পড়েছিল, ধরো 1 মাসের মতো হবে। তো এই তেলটা দিয়ে আমি হচ্ছে যে কোনো মাংসর কোনো কিছু ভাজি করেছিলাম। তো তেলটা আর ব্যবহার করা হয়নি, আমার তাকের এক পাশে পড়েছিল। তো আর কি তেলটা এখন ব্যবহার করার অনুপযুক্ত হয়ে গিয়েছে। তো আমরা সম্ভবত কি করি, এরকম যদি তেল থাকে বা কড়াইতে যদি তেল থাকে, আমরা কিন্তু তেলটাকে নিয়ে সিঙ্কের ভিতরে কিন্তু ফেলে দিয়ে থাকি। তারপরে কিন্তু আবার সিঙ্কটাকে ক্লিন করতে হয়, অনেকটা ঝামেলা কিন্তু। আর ডাস্টবিনেও তো এইভাবে তেলটাকে একেবারে ফেলা যাবে না। আর কিভাবে তেলটাকে তোমরা সিঙ্কে না ফেলে সুন্দর করে ডাস্টবিনে ফেলে দেবে, সেরকম একটা ভিডিও শেয়ার করছি, তোমাদের উপকারে আসবে। তো এরকম করে একটা পলি ব্যাগ নিয়ে নেবে তোমরা। পলি ব্যাগটাকে জাস্ট এইভাবে তোমরা সিঙ্কের যে ছিদ্রটা আছে সেইখানে রেখে দেবে। রেখে দেওয়ার পরে এইভাবে তেলটাকে ঢেলে দেবে। এতে কি হলো, তোমাদের কিন্তু পরবর্তীতে হাত লাগিয়ে কিন্তু তেলটাকে পলিথিনে ঢালতে হলো না। এইভাবে সুন্দর করে কিন্তু তোমরা পলিথিনে কিন্তু ঢেলে তারপরে কিন্তু এটাকে ভালো করে মুড়িয়ে তোমরা কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে পারো। দেখবে এতে কিন্তু তোমাদের সিঙ্কেরও কোনো সমস্যা হলো না, আর দ্বিতীয়বার কিন্তু পরিষ্কারও করা লাগলো না। আশা করবো এই টিপসটা অবলম্বন করলে তোমাদের কিন্তু নিজেদেরই খুবই উপকার হবে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলো না। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের ঘরের কর্নারে যখন আমরা ঝাড়ু দিয়ে এরকম ময়লা রেখে দিই, অনেক সময় কিন্তু এই ময়লাটা আমাদের
বেলচায় উঠিয়ে তারপরে কিন্তু অনেক সময় হয় যে হাত লাগিয়ে ময়লাটাকে ফেলতে হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো যে হাত না লাগিয়ে তোমরা কি করে বেলচায় উঠিয়ে ময়লাটাকে ফেলে দিতে পারো। তো সেটা কি করে বন্ধুরা, দেখো অনেক সময় আমরা যখন বেলচা নিয়ে যখন ময়লাটাকে ফেলতে যাই তখন কিন্তু দেখা যায় যে বেলচাটায় অনেক সময় ময়লাটা লেগে থাকে, আমাদের কিন্তু আবার বেলচাটাকেও কিন্তু পরিষ্কার করা লাগে। আর ময়লাটাও কিন্তু যে কোনো ডাস্টবিনে ফেলে দিলে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে একাকার অবস্থা হয়ে থাকে। যদি যাদের বাড়িতে বাচ্চা কাচ্চা থাকে তাদের কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে। তো সেই ক্ষেত্রে কি করবে, এরকম একটা পলি ব্যাগ তোমরা এরকম বেলচার সঙ্গে ভালো করে বেঁধে নেবে। বেঁধে নেওয়ার পরে এটাকে দিয়ে কি করবে, যেখানে তোমাদের ময়লাটা জমে আছে, তো যেখানে তোমাদের ময়লাটা জমে আছে সেখানে কিন্তু তোমরা বেলচাটা দিয়ে ময়লাটাকে কিন্তু উঠিয়ে নিতে পারো। যেহেতু বেলচার উপরে আমি পলি ব্যাগ দিয়ে দিয়েছি সেহেতু কিন্তু কোনো রকম আর দ্বিতীয়বার হাত লাগিয়ে কিন্তু কষ্ট করা লাগবে না। আর বেলচাটাও কিন্তু নোংরা হবে না, বারবার তোমাদের কিন্তু বেলচাটাকেও পরিষ্কার করা লাগবে না। দেখো এরকম করে ঝাড়ু দিয়ে তোমরা কিন্তু বেলচার উপরে আর কি ময়লাটা উঠিয়ে নিতে পারো। এইভাবে কিন্তু ক্লিনিং করলে দেখো কতটা সহজে তোমরা ময়লাটাকে কিন্তু উঠিয়ে নিতে পারবে। আর ময়লাটা ওঠানোর পরে এই যে পলি ব্যাগটা দিয়েছো এইটা কিন্তু তোমাদেরকে পিছন থেকে কিন্তু খুলে নিতে হবে। তো পিছন থেকে পলি ব্যাগটা খোলার পরে তোমরা পলি ব্যাগটাকে আস্তে করে কিন্তু মুড়িয়ে নেবে। আস্তে করে মুড়িয়ে নেওয়ার পরে তোমরা এটাকে দলামুচ করে তারপরে কিন্তু ডাস্টবিনে ফেলে দিতে পারো। এক্ষেত্রে কি হলো, তোমাদের ময়লাটাও ছড়িয়ে ছিটিয়ে থাকলো না, বেলচাটাও নোংরা হলো না। দেখো এইভাবে তোমরা দলামুচ করে নিয়ে যাবে, নিয়ে তারপরে তোমরা তোমাদের ঘরে যে ডাস্টবিনটা আছে সেটার ভিতরে কিন্তু এইভাবে ফেলে দিতে পারো। দেখবে এটাতে কোনো রকম কোনো নোংরা হলো না। আশা করবো টিপসটা তোমাদের উপকারে আসবে। চলে যাবো এবার পরবর্তী টিপসে। বন্ধুরা, ভালো ছাতা হোক ভাঙা ছাতা হোক, ছাতা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই বর্ষাকালে থাকে। আর এই ছাতা দিয়ে আমরা কি কাজ করে নিতে পারবো সেটা কিন্তু জানলে তোমরা সত্যি অবাক হবে। দেখো আমাদের যাদের ঘরে বিশেষ করে ছোট বাচ্চা কাচ্চা আছে, বর্ষার সময় কিন্তু তাদের খুবই সমস্যা হয়ে থাকে জামা কাপড় শুকানোর। তখন আমরা কোথায় জামা কাপড়টা মেলবো, কিভাবে জামা কাপড়টা শুকাবো সেটা কিন্তু আমরা কেউই একেবারে বুঝতে পারি না। আর বাড়িতে যেদিন জামা কাপড় একেবারে অনেকগুলো জামা কাপড় একসঙ্গে ধোয়া হয় তখন কিন্তু দেখবে যে জামা কাপড় মেলার জন্য কিন্তু দড়িটা থাকলেও কিন্তু বর্ষার কারণে কিন্তু মেলতে পারছো না। তো সেই ক্ষেত্রে যাদের এরকম সমস্যা হয়ে থাকে বা বর্ষাকালে জামা কাপড় মেলার মতো কোনো জায়গা নেই, তারা কিন্তু এই টিপসটা অবলম্বন করতে পারো। আর বিশেষ করে যাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের জন্য তো কোনো কথাই নেই। টিপসটা তোমরা যদি আজকেই দেখে থাকো তো অবশ্যই কিন্তু অবলম্বন করতে পারো। দেখো ভাঙা ছাতি হোক আর ভালো ছাতি হোক, এরকম ছাতিটাকে ভালো করে মেলিয়ে নেবে। মেলিয়ে নেওয়ার পরে এরকম তোমাদের ঘরে যে ভিজে জামা কাপড়গুলো থাকবে এইভাবে তোমরা ভিজে জামা কাপড়গুলোকে ছাতার উপরে দিয়ে দেবে। তাহলে কি হবে, এই ছাতাটাকে তোমরা যে কোনো জায়গায় যদি ঝুলিয়ে দাও তোমাদের গ্রিলের জানলায়, তাহলে কিন্তু কোনো রকম আর শুকানো নিয়ে জামা কাপড় শুকানো নিয়ে কিন্তু তোমাদের কোনো রকম আর টেনশন করা লাগবে না। এইভাবে রেখে দেবে আর খুব সহজেই কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যাবে। তো দেখলে তো বন্ধুরা ছাতার কতটা কামাল। যারা বর্ষাকালে এরকম জামা কাপড় মেলানো অনেক টেনশনে থাকো তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টিপস। আশা করব বন্ধুরা আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটি টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে আরও সাহায্য করো। তো থ্যাংক ইউ।